সেখান থেকে শুরু হবে। এখন আমরা একটা টপিক পড়বো, সেটা হলো পার্টিকেল। আমরা কথায় কথা বলি এটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল। পার্টিকেল জিনিসটা কি? পার্টিকেল জিনিসটা হচ্ছে আমরা যে বললাম মলিকুল, এই মলিকুলের এটা একটা মলিকুল হতে পারে, মলিকুলের একটা ফ্রাকশন মানে একটা যে কোনো একটা অংশ বিশেষ হতে পারে, অথবা এগ্রিগেশন। এগ্রিগেশন মানে কি জমাট বাঁধা, তাহলে একসাথে কয়েকটা মলিকুল মিলেও একটা পার্টিকেল হইতে পারে। তাহলে পার্টিকেল জিনিসটা কি? পার্টিকেল ইজ দ্য molecule or aggregation of molecule or it's a fraction of molecule. তাহলে বুঝতে পারলাম পার্টিকেল কি জিনিস, মাথা নিয়ে ফেলো। পার্টিকেলটা মলিকুল হতে পারে, হ্যাঁ পার্টিকেলটা একটা মলিকুল হতে পারে, মলিকুলের একটা অংশ বিশেষ হতে পারে, অথবা একটা জমাট বাঁধা মলিকুল, অনেকগুলো মলিকুল মিলে একটা পার্টিকেল হইতে পারে। তাহলে পার্টিকেল জিনিসটা বুঝতে পারছো? এখন আমি দেখো একটা মলিকুল, যেমন একটা গ্লুকোজ একটা মলিকুল, এটা একটা গ্লুকোজ হইতে পারে, পার্টিকেল মেবি একটা গ্লুকোজ একটা পার্টিকেল, অথবা ফ্রাকশন অফ মলিকুল, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা মলিকুল। সোডিয়াম ক্লোরাইডের যদি ফ্রাকশন করি তাহলে পাওয়া যাবে সোডিয়াম এন্ড ক্লোরাইড। তাহলে সোডিয়াম একটা মলিকুল এন্ড ক্লোরাইড একটা, সরি সোডিয়াম একটা পার্টিকেল এন্ড ক্লোরাইড একটা পার্টিকেল, ঠিক আছে। এখন এগ্রিগেশন, যেমন অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে অ্যালবুমিন তৈরি করলো, এই যে একটা এগ্রিগেশন অফ মলিকুল, এটা হচ্ছে একটা পার্টিকেল। তাহলে পার্টিকেল একটা মলিকুল হতে পারে, মলিকুলের অংশ বিশেষ হতে পারে, অথবা এটা একটা জমা অনেকগুলো মলিকুল মিলে একসাথে অ্যালবুমিন মানে একটা পার্টিকেল তৈরি করতে পারে। এটা হচ্ছে পার্টিকেল। আমি কিন্তু যে কোনো সময় যে কাউকে পড়া ধরতে পারি, সো ভালো করে বুঝে নাও। আজকের যে স্লাইডগুলো দেখাবো আসলে কি এগুলা সম্পূর্ণটা মুখস্থ বিদ্যা, মানে বুঝতে হবে, বুঝে বুঝে মনে রাখতে হবে। এই জায়গাটা আজকে তোমরা ইন্টারেস্ট একটু কম ফিল করবা, কারণ অন্যান্যগুলো যেমন আমি স্লাইড মানে ছবি বা অন্য কিছু দেখে বুঝাইতে পারবো, এখানে বোঝানোর জিনিসগুলো খুব কম, খালি একটু মাথায় নাও জিনিসটা। মোল, একটু আগে আমরা মলিকুলার ওয়েট পড়লাম, ঠিক না? মলিকুলার ওয়েট পড়লাম। আমি যদি পিছনের স্লাইডে একটু দাও, পিছনের স্লাইডটা অবশ্যই অবশ্যই। ওকে ঠিক আছে, ওকে। মলিকুলার ওয়েটটাকে যখনই আমি গ্রামে প্রকাশ করব এটাকে আমি বলবো মোল। তাহলে বললাম মলিকুলার ওয়েটকে যখন আমি গ্রামে প্রকাশ করব, এত গ্রাম, সেটাকে বলবো আমি মোল। তাহলে দেখো এ মোল ইজ দ্য গ্রাম মলিকুলার ওয়েট, গ্রাম মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স। এই মোলের ডেফিনেশন পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয়, এজন্য এটা ভালো ভালো করে পড়ো। এটা 3 স্টার কোশ্চেন, অবশ্যই পরীক্ষা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে এবং রিটেনে আসতে পারে। তাহলে মোল কি? মোল ইজ দ্য গ্রাম মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স, অথবা আমি এটা বলতে পারি মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স এক্সপ্রেসড ইন গ্রাম ইজ কল্ড মোল। তাহলে আসো আমরা কতদিন সোডিয়াম ক্লোরাইড পড়েছিলাম? রাইসা জি স্যার। বলো তো সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট কত ছিল? 40। না 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 না, 58.5 ভেরি গুড, 58.5। সমস্যা নাই, তুমি আরেকবার রিভাইজ দিলে মনে পড়ে যাবে তোমার। আসো, molecular weight of sodium chloride is 58.5, ঠিক না? 23 এবং 35.5 দুটো মিলে হচ্ছে 58.5। আমি যখন বলবো সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার ওয়েট 58.5 গ্রাম, তখনই এটা হয়ে যাবে মোল। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু 58.5 গ্রাম। হ্যাঁ, তাসনিম আফরোজ কিছু বলবা? না স্যার। আচ্ছা, সবাই হাতগুলো নামায় ফেলো, যারা যারা হাত তুলছিল হাত নামায় ফেলো। আচ্ছা, তাহলে বুঝতে পারছো 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 58.5 গ্রাম। সাইদ কিছু বলবা? কারো কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আমার সাউন্ড কি শুনতে প্রবলেম হচ্ছে? ইয়েস স্যার ভেঙে ভেঙে আসছে। ও তাহলে স্যার মানে মাঝখানে কথা শোনা যাচ্ছে না। মাঝখানে শোনা যায় তো, তোমাদের নেট দুর্বল। স্যার ঠিকই আছে, তাদের নেটে সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তোদের নেটওয়ার্ক সিম্বল কন্টিনিউ করি, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। এখন মলিকুলার ওয়েট অফ গ্লুকোজ 180। আমরা মলিকুলার ওয়েট, অনেকগুলো মলিকুলার ওয়েট আমরা শিখবো সামনে, আপাতত কয়েকটা শিখিনি। যেমন সোডিয়াম ক্লোরাইডটা শিখলাম, সোডিয়াম ক্লোরাইড 58.5, সোডিয়াম শিখলাম সোডিয়াম 23, ক্লোরাইড শিখলাম 35.5, এবং এখন শিখতেছি গ্লুকোজ। গ্লুকোজটা কত? 180। তাহলে গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে 180। তাহলে 1 মোল গ্লুকোজ সমান, অনামিকা 1 মোল গ্লুকোজ সমান কত? 180 গ্রাম স্যার। 180 গ্রাম। ভেরি গুড অনামিকা, আসো। তাহলে 1 মোল গ্লুকোজ ইজ 180 গ্রাম। তাহলে মোলটা শিখলাম। মোল কি জিনিস? যে মলিকুলার ওয়েটটাকে আমি যখন গ্রামে প্রকাশ করব সেটাই হচ্ছে মোল। তাহলে পার্টিকেল কি জিনিস? পার্টিকেল একটা মলিকুল হতে পারে, ফ্র্যাকশন অফ মলিকুল হতে পারে, অথবা এগ্রিগেশন অফ মলিকুল হতে পারে। শেষ, আমরা পার্টিকেল শিখলাম, মোল শিখলাম। আমি প্রতিটা জিনিস শিখানোর পিছনে কারণ হচ্ছে তার পরের টপিকটার জন্য। আমি এখন যেটা শিখাচ্ছি সেটা কারণ, আমি তোমার পরের টপিকটা বুঝাবো। এখন দেখো, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, তোমরা অসমোসিস সম্পর্কে জানো, অভিস্রাবণ, যেটাকে বাংলায় বলে অভিস্রাবণ। তোমরা অলরেডি বিজ্ঞানে পড়ে আসছো, এই যে যখন কি বলে এসএসসি তে ছিল তখন আমরা এটার পড়ে আসছো যে অভিস্রাবণ কি জিনিস। অসমোসিস হয় কেন অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের জন্য? আমি একটু বুঝাচ্ছি আস্তে আস্তে, জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। আমরা যখন সলিউশন পড়াবো তোমাদের, তখন এই জিনিসগুলো তোমরা খুব দ্রুত ক্যাচ করতে পারবা। আপাতত আমি এখান থেকেই শুরু করতেছি, কারণ পরের টপিকটা শিখাতে হলে এটা লাগবে। অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে কিছু সাবস্টেন্স, তার ভিতরে পাওয়ার আছে, সুপার হিউম্যান, মানে সুপার পাওয়ার আছে। এরা করে কি, এরা থাকাতে অন্য জায়গা থেকে পানি টেনে আনতে পারে, অথবা এক জায়গা থেকে পানি সরে অন্য জায়গায় চলে যেতে পারে। এই এদের উপস্থিতির কারণে এই যে পানির মুভমেন্টটা হচ্ছে, এটাই হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। এই সকল সাবস্টেন্স কি বোঝায়? এদেরকে একটা প্রেসার ক্রিয়েট করে, এটাকে বলে অসমোটিক প্রেসার। এই সাবস্টেন্স গুলা এক ধরনের প্রেসার তৈরি করে, সেটাকে বলে অসমোটিক প্রেসার। আমরা এগুলো নিয়ে ডিটেইলস করব সলিউশনে গিয়ে। আপাতত খালি একটু বুঝে নাও, হালকা পাতলা করে বুঝে নাও সলিউশন কি জিনিস। কয়েকটা জিনিস, ছোট ছোট করে জিনিস আমরা খালি অল্প করে বুঝি। সলিউট কি জিনিস, সলিউশন কি জিনিস। মনে করো তোমার হাতে একটা চিনি আছে আর একটা পানি আছে। এই চিনিটা হচ্ছে তোমার সলিউট, এই তিনটা হচ্ছে সলিউট, পানিটা হচ্ছে সলভেন্ট, যেটা মিশায়, এটা হলো সলভেন্ট। তাহলে সলিউট হচ্ছে চিনি, হাতে আমার পানি আছে, এটা হলো সলভেন্ট। চিনিটা পানির মধ্যে ঢেলে একটু নাড়া দিলাম, এটা হয়ে গেল সলিউশন। তার মানে এটা একটা সলিউট এবং সলভেন্টের মিক্সচারকে এটা একটা সলিউশন। হাতে একটা চিনি আছে, হাতে একটা পানি আছে, চিনিটা হচ্ছে সলভেন্ট, চিনিটা হচ্ছে সলিউট, হাতের পানিটা হচ্ছে সলভেন্ট। সলিউটটা যখন পানিতে মিশাবো তখন হয়ে যাবে এটা একটা সলিউশন। তাহলে সলিউশন বুঝতে পারলে, এই সলিউশনের মধ্যে যদি ওই সাবস্টেন্স থাকে তাহলে এক ধরনের প্রেসার তৈরি করে, এটাকে বলে অসমোটিক প্রেসার। এবং এটা যদি আর ডিটেইলস করব, এই ধরনের সাবস্টেন্সকে বলা হয় অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তাহলে বুঝতে পারছো, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স means any substance which can exert osmotic pressure in solution with water. Osmotic pressure in solution with water, অথবা osmotic pressure in solution, that's enough. Means any substance which can exert osmotic pressure in solution. Example, কিছুর পাওয়ার আছে খুব বেশি, কিছুর পাওয়ার আছে খুব কম। হাইলি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, এরা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ, অসমোটিক মানে অসমোটিক প্রেসার তৈরি করতে পারে। কারা কারা? সোডিয়াম, ক্লোরাইড, গ্লুকোজ। সোডিয়াম, ক্লোরাইড, গ্লুকোজ, এটা একদম মুখস্থ করে ফেলো। অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, এগুলো মাঝে মাঝে পরীক্ষা জিজ্ঞেস করে, সব সময় না, মাঝে মাঝে। লেস অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, প্রোটিন। প্রোটিন less osmotically active substance. এবার আসো অসমোল। স্যার একটু স্লাইডটা আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ওকে ঠিক আছে। অসমোল, এই অসমোল পড়ার জন্য আমাদের অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স পড়তে হলো।
অসমোল কি জিনিস? নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স প্রেজেন্ট ইন এ মোল। তাহলে দেখো একটা মলিকুলার ওয়েটকে আমরা যখন গ্রামে প্রকাশ করব সেটাকে বলবো মোল। এই মোলের মধ্যে যে কটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স প্রেজেন্ট থাকবে তাকে বলবো আমি অসমোল। তাহলে যে কটা অ্যাক্টিভ সাবস্টেন্স ওই মোলের মধ্যে থাকবে সেটাকে বলবো আমি অসমোল। আসো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন গ্লুকোজকে তুমি কোনোভাবে আর ভাঙতে পারবা না। গ্লুকোজ একটা ইউনিট, এই গ্লুকোজটাকে তুমি ভাঙতে পারতেছো না। তার মানে একটা মোল গ্লুকোজে শুধুমাত্র একটাই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আছে, সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে এক মোল গ্লুকোজ মানে 1 অসমোল। এক মোল গ্লুকোজ মানে 1 অসমোল, কারণ আমি গ্লুকোজটাকে আর ভাঙতে পারছি না, অথবা গ্লুকোজ ছাড়া এখানে আর কোনো সাবস্টেন্স নাই যেটা অসমোটিক্যালি অ্যাক্টিভ বা অসমোটিক প্রেসার তৈরি করতে পারে, এমন কেউ নাই। এজন্য 1 মোল গ্লুকোজ ইকুয়াল টু 1 অসমোল। এবার আসো একটা সোডিয়াম ক্লোরাইড, এটা একটা মলিকিউল। সোডিয়াম ক্লোরাইডের অসমোটিক প্রেসার আমরা একটু জানি। তাহলে এই একটা সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কয়টা অ্যাক্টিভিটি মানে অসমোটিক অ্যাক্টিভ সাবস্টেন্স আছে? দুইটা, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরাইড। আমরা একটু আগে পড়েছি সোডিয়াম এবং ক্লোরাইড হচ্ছে হাইলি অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু 2 অসমোল, দুইটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আছে। এইজন্য 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু 2 অসমোল। এবার আসো আরেকটা জিনিস, 1 মোল সোডিয়াম সালফেট, এটাকে আমি বলতে পারি ডাইসোডিয়াম মনোসালফেট। মানে দুইটা সোডিয়াম আছে, একটা সালফেট, সোডিয়াম আছে একটা সালফেট আছে। তাহলে ডাইসোডিয়াম মনোসালফেট। সোডিয়ামের অসমোটিক প্রেসার আছে, এখানে কয়টা সোডিয়াম? দুইটা সোডিয়াম। সালফেটের অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সালফেট কয়টা আছে? একটা আছে। তাহলে এখানে কয়টা অসমোল? তিনটা অসমোল। তাহলে উলয় এবং মারমা, জি স্যার। আচ্ছা তুমি আমাকে বলো হোয়াট ইজ মোল? স্যার মোল হচ্ছে মোল গ্রাম molecular weight. A mole is the gram molecular weight of substance or the molecular weight of a substance expressed in gram. ভেরি গুড। শাহজাদি, শারমিন শাহজাদি, Sir, তুমি আমাকে বলো হোয়াট ইজ পার্টিকেল? Particle may be molecular or fraction of molecule or aggregation of molecules. অ্যাগ্রিগেশন অফ মলিকিউল। ভেরি গুড Aggregation of শারমিন, molecules. ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এবার আমরা তাহলে পরের টপিকে চলে যাচ্ছি, ইকুইভ্যালেন্ট। একটা কথা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এই শব্দটা তোমরা প্রায় শুনতে পাবা। তাহলে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট শেখার আগে আমাদের শিখতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলে। মলিকুলার ওয়েটকে যদি আমি ভ্যালেন্সি কি জিনিস? ভ্যালেন্সি হচ্ছে বাংলায় যেটাকে বলে যোজ্যতা। তাহলে ভ্যালেন্সি হচ্ছে যোজ্যতা দিয়ে যদি আমি মলিকুলার ওয়েটকে আমি ভাগ করি তাহলে যা পাবো সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ধরো ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট হচ্ছে 40। তাহলে আমরা দেখো না আরেকটা মলিকুলার ওয়েট শিখে ফেললাম, ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট 40। আমরা ধীরে ধীরে এইভাবে করে অনেকগুলো মলিকুলার ওয়েট শিখবো, এগুলো আমাদের পরে কাজে লাগবে। আমাদের কিছু কনভার্সন করা শিখতে হবে, সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ, পরের ক্লাসটায় আমরা শিখবো। তাহলে এই যে মলিকুলার ওয়েটটা শেখা জরুরি, কিছু কিছুতে লাগবে। ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট কত বললাম? 40। এখন যখন আমি ক্যালসিয়ামের যোজ্যতা কত কে বলতে পারবে? ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত? Sir, 2. Valent weight হবে 20. অনেকেই জানো। হ্যাঁ, তাহলে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 20। মলিকুলার ওয়েট হচ্ছে 40, এটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে পাওয়া গেল কত? 20। তাহলে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 20। এখন যখন ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমি গ্রামে প্রকাশ করব, তখনই সেটা হয়ে যাবে ইকুইভ্যালেন্ট। তাহলে ইট ইজ দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সাবস্টেন্স। ইকুইভ্যালেন্ট ওয়েটকে যখন আমি গ্রামে প্রকাশ করব তখনই হয়ে যাবে এটা ইকুইভ্যালেন্ট। দেখো আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম ইজ 20, কারণ 20 ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট ছিল 40, একে আমি 2 দিয়ে ভাগ করার পর এটা হয়ে গেছে 20। সো 1 ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম ইকুয়াল টু 20 গ্রাম ক্যালসিয়াম। আশা করি তোমাদের কারো এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে?
আমি আমার পরের স্লাইডে যাচ্ছি। খুব 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 গুরুত্বপূর্ণ এটা, যেমন রিটেনে তেমন ভাইভায় তেমন অস্পিস সব জায়গায় তোমার এটা খুব গুরুত্বপূর্ণ। এসআই ইউনিট, আমার ধারণা এর মধ্যে অনেকেই জানে এসআই ইউনিটটা জিনিসটা কি। তবু এই এসআই ইউনিট জিনিসটা কি আমি তোমাদের একটা জিনিস বুঝি। এটা আমি এখন পড়াবো, আবার একটু পর পিছন থেকে সরে এসে আবার এখানে পড়াবো, কারণ এখানে এটা নিয়ে আমার কয়েকটা জিনিস বলার আছে। প্রথম হচ্ছে এসআই ইউনিট জিনিসটা কি। দেখো আগের আমলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মান দিয়ে মেজার করতাম, যেমন কি বলে, আচ্ছা ধরো বাংলাদেশে এক ধরনের মান আছে, বাংলাদেশে আমরা কি বলি তোলা, 1 তোলা স্বর্ণ বা 1 তোলা দিয়ে কাউন্ট করা হচ্ছে। বিদেশে কিন্তু এই তোলা হিসাব করতেছে না, তারা অন্য একটা মান দিয়ে বা অন্য এক ভাষা দিয়ে তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। তখন সবাই চিন্তা করলো এভাবে তো হইতে পারে না, আমরা তো এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কারেন্সি মিলাইতে পারতেছি না, আমাদের হিসাবে মিলতেছে না। তখন তারা চিন্তা করলো ঠিক আছে আমরা সবাই মিলে একটা ইন্টারন্যাশনাল ইউনিট তৈরি করি, যেটা পুরো বিশ্বের সবাই একভাবে চিনবে, এমন একটা ইন্টারন্যাশনাল ইউনিট তৈরি করি। তখন WHO এটার জন্য সামনে এগিয়ে আসলো এবং এটা তৈরি করলো, একটা ইন্টারন্যাশনাল ইউনিট তৈরি করলো যেটাকে বলা হচ্ছে এসআই ইউনিট। অথবা এটা হচ্ছে আগে যেমন সিজিএস সিস্টেম ছিল, যেমন সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড, অথবা এমকেএস, এটা হচ্ছে মিটার কেজি সেকেন্ড। মিটার কেজি সেকেন্ড। মিটার কেজি সেকেন্ড, ভেরি গুড, মিটার কেজি এবং সেকেন্ড, এই সিস্টেমগুলো ছিল। এগুলো পরবর্তীতে দেখা গেল যে খুব ঝামেলা হচ্ছে, এগুলো নিয়ে মাপা খুব সমস্যা হচ্ছে। তারপর WHO এসে 1979 সালে এই মনে করো ল্যাবরেটরি ডাটা বা বিভিন্ন রকম ডাটা প্রেজেন্ট করার জন্য একটা সিস্টেম তৈরি করলো, সেটা হলো এসআই ইউনিট। এটা হচ্ছে একটা নিউয়েস্ট মেজারমেন্ট সিস্টেম, ইটস কল্ড সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। যখন যদি শর্ট নোট আসে অবশ্যই একটা ছোট্ট করে এটা লিখে দিবা যে নিউয়েস্ট measurement system or newest metric system is called system of international unit or SI unit. SI এর অ্যাট্রিবিউশন আমি কয়েকজন স্টুডেন্টকে জিজ্ঞেস করতে শুনেছি, টিচার এক্সটার্নাল জিজ্ঞেস করছিল SI এর অ্যাট্রিবিউশন কি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। তুমি যদি বলো ডেফিনিশন অফ SI ইউনিট, ইট ইজ দ্য সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, দ্যাটস এনাফ, কারণ এটা তুমি বুঝাইতে পারছো আসলে জিনিসটা কি। তাহলে আমি চলে যাই কিছু SI ইউনিট। SI ইউনিটকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো এসআই বেস ইউনিট, মানে মেইন, যেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের আবার আমি সাবডিভিশন করতে পারবো। এসআই বেস ইউনিট, মিটার, লেন্থকে আমি মিটার দিয়ে প্রকাশ করব, মাস আমি কেজি দিয়ে প্রকাশ করব, টাইম একে আমি সেকেন্ড দিয়ে প্রকাশ করব। এই যে প্রকাশ করাটা, দেখো একটা জিনিস ইন্টারন্যাশনালি আমরা প্রকাশ করতেছি, আমরা জানি এই জিনিসটা হচ্ছে এসআই বেস ইউনিট, মেইন মূল ইউনিট। এসআই বেস ইউনিট হচ্ছে এগুলা, লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, অ্যামাউন্ট, কারেন্ট লিমিট, যেগুলো মিটার, কেজি, সেকেন্ড, তারপর হলো কেলভিন, মোল, অ্যাম্পিয়ার এবং ক্যান্ডেলা। লুমিনাস ইন্টেন্সিটি মানে কি, এই যে লাইট যে চলতেছে, লাইটের আলোক তীব্রতা, এটা হচ্ছে আমরা ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করি। এই যে কারেন্ট, বিদ্যুৎ যে হচ্ছে, এটা কিভাবে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করি। এই ঠিক এভাবে করে প্রতিটা মেজার করা হয়। এটা মুখস্থ করে নিবা। আমি কিন্তু পরের লেকচার ক্লাসে যে কাউকে জিজ্ঞেস করতে বলবো, কিন্তু কোনো খাতা দেখে যেন জিজ্ঞেস না করতে পারো, বলতে না পারো, সেটা কিন্তু আমি এনশিওর করবো। তোমরা আমার দিকে তাকিয়ে তোমরা অ্যান্সার দিবা এবং এটা পুরোটা মুখস্থ করে ফেলবা। এটা কিন্তু জানা দরকার আছে, পরবর্তীতে লাগবে। তো আসো আমরা এসআই বেস শিখলাম। এবার হচ্ছে আরেকটা আছে এসআই ডেরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট কি, আমরা এসআই বেস ইউনিট থেকে, এই যেগুলো যে এসআই বেস ইউনিট থেকে আমি মনে করো কয়েকটা এসআই বেস ইউনিট একসাথে করে মাল্টিপ্লাই করে আমি এসআই ডেরাইভড ইউনিট পাবো। যেমন পরেরটা আসো, এরিয়া। আমরা বলি না এই একটা ফ্ল্যাট কিনলাম, কত স্কয়ার মিটার ফ্ল্যাটটা, স্কয়ার মিটার মানে মিটার স্কয়ার দিয়ে, 2টা মিটার মানে মিটার ইনটু মিটার দিয়ে আমি মিটার স্কয়ার তৈরি করলাম। এই যে এসআই ইউনিট থেকে, এসআই বেস ইউনিট থেকে ডেরাইভড হয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে এসআই ডেরাইভড ইউনিট। যেমন এরিয়াটাকে আমি মিটার স্কয়ার দিয়ে প্রকাশ করলাম, ভলিউম এটাকে আমি কিউবিক মিটার বা মিটার কিউব তৈরি মানে প্রকাশ করলাম। কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্বটা আমি কিভাবে মেজার করতে পারি, কেজি পার লিটার, মোল পার লিটার আর মোল পার কেজি। এগুলো নিয়ে আমরা একটু পরেই আমরা এগুলো ডিসকাস করব, সো এই জন্য একটু পড়া দরকার। সাপ্লিমেন্ট ইউনিট, এগুলা এসআই বেস ইউনিট না, এসআই ডেরাইভড ইউনিট না, তারপরেও কিন্তু এরা একটা এসআই ইউনিট, কারণ এগুলা থেকে তৈরি হয়েছে। যেমন সেকেন্ড হচ্ছে এসআই বেস ইউনিট।
কিন্তু আমরা যদি বলি একটা আওয়ার বললাম, ডে বললাম বা ইয়ার বললাম, এগুলো কি ইউনিট? এগুলো হচ্ছে একটা সাপ্লিমেন্ট ইউনিট। এটা সাপ্লিমেন্ট ইউনিট, এটা না এসআই ইউনিট, বেস ইউনিট, না এসআই ডেরাইভড ইউনিট, এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট ইউনিট। আশা করি বুঝতে পারছো জিনিসটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট যে এসআই ইউনিট কি জিনিস। এসআই ইউনিট সম্বন্ধে ডেফিনেশনটা বলবো, হালকা পাতলা একটা হিস্ট্রি বলে নিব, বলে আমি এটা টাইপস গুলো বলবো। এটা হলো এসআই বেস, এসআই ডেরাইভড এন্ড সাপ্লিমেন্ট ইউনিট। এসআই বেস মুখস্থ করে ফেলবো, যে কটা পারি, 7টা পারলে 7টাই মুখস্থ করে ফেলবা, আর যদি না পারো যে কটা পারো এটলিস্ট 5-6টা মুখস্থ করতে পারলো চলবে, কিন্তু 7টাই মুখস্থ করার চেষ্টা করবা। তারপর এসআই ডিরাইভড ইউনিট পড়ে ফেলবা, এন্ড হলো সাপ্লিমেন্ট ইউনিট পড়ে ফেলবা। ঠিক আছে, জি স্যার। আসো আমরা পরের টপিকে যাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, ইউনিটস অফ মেজারমেন্ট অফ সলিউশন। এটা তোমাদের আসলে সলিউশন পড়ানোর পর পড়াইলে ভালো হতো, কিন্তু এটা এখনই পড়াইতে হবে যেহেতু আমরা মেজারমেন্ট পড়াচ্ছি। মেজারমেন্ট গুলো পড়ার সাথে সাথে এগুলো পড়লে তুমি একটা কোরিলেশন পাবা, এজন্য আমি এখন সাথে পড়া ফেলতেছি, পরে পড়লে এগুলো মনে থাকবে না। এখন যদি তোমার পরীক্ষায় আসে রাইট ডাউন দ্য ইউনিটস অফ মেজারমেন্ট অর শর্ট নোট ইউনিটস অফ মেজারমেন্ট, তাহলে তুমি এসআই ইউনিটটা লিখে দিবা। যদি প্রশ্ন আসে ইউনিটস অফ মেজারমেন্ট অফ সলিউশন, ইউনিটস অফ মেজারমেন্ট অফ সলিউশন, তাহলে তুমি এই সলিউশন মাপার জন্য যেগুলো আছে সেটা আমি বলে দিবা। এইটাকে তুমি 4টা ভাগে ভাগ করতে পারবা। একটা হলো পার্সেন্ট সিস্টেম, মোলার অর মোলাল সিস্টেম, 2-3 নাম্বার হচ্ছে নরমাল সিস্টেম, অসমোলার অর অসমোলাল সিস্টেম। আমি একটু পর দেখাচ্ছি, কিন্তু আগে বলে নিলাম এটা টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাবে এটাকে মাপা হয়। প্রথম হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট জিনিসটা কি? পার্সেন্ট জিনিসটা হচ্ছে 100 ভাগের কত ভাগ, তাই না? 100% মানেই হলো 100 আসবে। এখন পার্সেন্ট সিস্টেমটাকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে ওয়েট। একটা হচ্ছে ভলিউম, ভলিউম হচ্ছে আমরা যে কোনো ফ্লুইড বা যে কোনো সলিউশনটাকে আমি ভলিউম, ওয়েটটাকে হচ্ছে কেজি, মানে হচ্ছে এটা কেজিটাকে আমি বলতেছি ওয়েট, এটা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি। কয়েকটা জিনিস আগে বুঝো, ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছি ওয়েট, আমি এটাকে কেজি দ্বারা প্রকাশ করতেছি। ভলিউমটাকে বলতেছি আমি, এটা এটা লিকুইডে হতে পারে, এটাকে আমি এমএল দ্বারা বা মিলিলিটার দ্বারা প্রকাশ করতেছি। এখন দেখো 2 ভাগে ভাগ করতেছি। প্রথম পার্সেন্ট সিস্টেম, পার্সেন্ট সিস্টেমকে আমি 2 ভাগে ভাগ করতেছি, এক পার্সেন্টেজ বাই ভলিউম, পার্সেন্টেজ বাই ওয়েট। এখন আসো পার্সেন্টেজ বাই ভলিউম। যখন আমি ভলিউম বলবো তার মানে শেষে অবশ্যই ভি থাকবে। তাহলে দেখো ওয়েট বাই ভি, ওয়েট বাই ভি অথবা ভি বাই ভি, ডাব্লিউ বাই ভি অথবা ভি বাই ভি, মানে ভলিউম লাস্টে থাকবে। তার মানে লাস্টে অবশ্যই 100 ml থাকবে, কারণ আমরা সব পার্সেন্ট হিসাব করতেছি। পার্সেন্ট মানে 100। পার্সেন্টেজ আর ভলিউম খালি 2টা ওয়ার্ডই মনে রাখো, ডাব্লিউ বাই ভি অথবা ভি বাই ভি, তাহলে তুমি মনে রাখতে পারবা। তাহলে আমি ওয়েট বলছি, সরি কেজি না, ওয়েটকে আমি গ্রাম, সরি সরি সরি, ইট ইজ দ্য গ্রাম অফ সলিউট। সলিউট যে লবণ বললাম, লবণকে তুমি গ্রামে প্রকাশ করতে পারবা। তুমি দোকানে গিয়ে বলতে পারবা এত গ্রাম আমাকে লবণ দেন, কিন্তু পানিকে গিয়ে দোকানে গিয়ে বলতে পারবে না এত গ্রাম কোক দেন, বলতে হবে এত লিটার অথবা এত এমএল কোক দেন। তাহলে পানিটাকে তুমি এমএল আর গ্রামটাকে যেটা সলিউটটাকে তুমি গ্রাম বা কেজিতে প্রকাশ করতেছো। আমি জাস্ট আগে সিম্পল জিনিসগুলো মাথায় নাও, তারপর তুমি এই জিনিসটা মাথায় নিতে পারবা সহজে। তাহলে পার্সেন্টেজ অফ ভলিউম, W by V or V by V, it is the amount, it is the gram of solute per 100 ml solution. দেখো আমি W by V যদি মনে রাখি, it is the gram of solute per 100 ml of solution, অথবা V by V, it is the ml of solution, solution ml of solution হবে, অথবা ml of solvent হবে per 100 ml of solution। আমি এটা নিয়ে পরে যখন মোলালিটি এগুলো পড়বো তখন এগুলো দেখবে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। পার্সেন্ট এটা হলো ml of solution, ml of solvent per 100 ml of solution, V by V, তাহলে ml by ml। এখন আমি একটা উদাহরণ দিই, 5% ডেক্সট্রোজ
W/V মানে কি? তুমি দেখবা কোথাও কোন একটা স্যালাইনের মধ্যে তুমি লেখা থাকে 5% ডেক্সট্রোজ W/V, এরকম লেখা আছে, তুমি এর মানে কি নিবা? অথবা 5% ডেক্সট্রোজ দেওয়া আছে, এর মানে 5 গ্রাম W/V, তাহলে অবশ্যই গ্রাম, 5 গ্রাম ডেক্সট্রোজ আছে 100 ml 100 ml সলিউশনের মধ্যে। তাহলে একটা স্যালাইনের মধ্যে যদি দেখো 5% ডেক্সট্রোজ লেখা, তার মানে ওটার প্রতি 100 ml এ 5 গ্রাম ডেক্সট্রোজ আছে। আশা করি কারো এটা নিয়ে কোনো বুঝতে কনফিউশন থাকবে না, কারণ আরেকটা টপিক দিয়ে বুঝাই দিচ্ছি এক্সাম্পল। এখন লেখা আছে 5% অ্যালকোহল V/V, আমি বুঝলাম V/V মানে ml/ml, লাস্টে অবশ্যই 100% থাকবে। তাহলে 5 ml অ্যালকোহল প্রেজেন্ট ইন 100 ml সলিউশন, 5 ml অ্যালকোহল প্রেজেন্ট ইন 100 ml সলিউশন। হ্যাঁ বলো বলো সাফি। ভুল করে টিপ করে গেছে স্যার, সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই কি এই W/V বা V/V কি বুঝতে পারছো? জি স্যার। রিদিতা হ্যাঁ স্যার। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। ওকে ঠিক আছে। পার্সেন্টেজ বাই ভলিউম বললাম, এবার বলবো পার্সেন্টেজ বাই ওয়েট। তাহলে এটার অবশ্যই শেষে W থাকবে, ওয়েট থাকবে, ঠিক আছে? এটাকে W/W দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, তাহলে আমি বলছি W মানে গ্রাম, it is the gram of solute per 100 gram of solution. 5% dextrose W/W যদি আমি বলি, তাহলে 5% dextrose present in 100 gram solution. এখন আসি মোলার সিস্টেম অথবা মোলাল সিস্টেম। মোলার সিস্টেম এবং মোলাল সিস্টেম, দেখো পার্থক্য শুধুমাত্র আর এবং এল এর মধ্যে। স্যার আগের স্লাইডটা একটু দেখি। সরি জি স্যার। মোলার বা মোলাল সিস্টেম, এই জিনিসটা সবসময় পরীক্ষায় ভুল হয় আর আর এল এর মধ্যে, কারণ এই দুইটার মধ্যে পার্থক্য এই দুই জায়গায় আর এবং এল। এটা দিয়ে এটা আমি একটু পর তোমাদেরকে স্যার পূর্বের স্লাইডটা ওয়েট। জি স্যার ঠিক আছে। আচ্ছা আসো, মোলার ও মোলাল সিস্টেমকে, প্রথমটা কি বললাম? পার্সেন্ট সিস্টেম। এখন আসি 2 নাম্বার, মোলার অর মোলাল সিস্টেম। মোলারিটি, মোলালিটি, এল এবং আর। আমি বারবার বলতেছি দুটার মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, এল এবং আর। মোলারিটি, মোলালিটি, মনে রাখবা এল, এল মানে কেজি, একটাই মনে রাখো, এল মানে কেজি, আর বাকি যা আছে আর মানে লিটার। এল মানে কেজি, আর মানে লিটার। যদি এটা মনে রাখো তাহলে তুমি এই ডেফিনিশন গুলা কখনোই ভুলবা না। এল এবং আর, তাহলে বললাম এল মানে কেজি, আর মানে লিটার। তাহলে হোয়াট ইজ মোলারিটি? নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন, পার লিটার সলিউশন। তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন। আর যদি আমি মোলারিটি বলি, নাম্বার অফ মোল অফ সলিউট পার কেজি সলভেন্ট, নাম্বার অফ মোল অফ সলিউট পার কেজি সলভেন্ট। একটা হলো কেজি মানে এল, আর মানে লিটার। তাহলে নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন, এটা আমি কিভাবে প্রকাশ করি? মোল পার লিটার। তাহলে মোলারিটি মানে মোল পার লিটার, এটা মনে রাখলে তুমি মোলারিটি পেরে যাবা। মোল পার লিটার, নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন। যেমন 1 মোলার গ্লুকোজ সলিউশন, যদি কেউ তোমাকে বলে হোয়াট ডু ইউ মিন বাই 1 মোলার গ্লুকোজ সলিউশন, ইট মিন্স, দেখো আর, তাহলে ইট মিন্স 5 মোলস গ্লুকোজ প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। যেহেতু আর মানে লিটার বলেছি তোমাকে, তাহলে 5 মোলার গ্লুকোজ সলিউশন মিন্স 5 মোল গ্লুকোজ প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। আসো মোলালিটি কি, একটু আগে বললাম, এটা মোল পার কেজি। তাহলে এতটুকু মনে রাখো, মোল পার কেজি, তাহলে খুব সহজে তুমি মাথায় রাখতে পারবা। তাহলে মোলালিটি হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট পার কেজি সলভেন্ট, পার কেজি। এতটুকু মনে রাখো, তাহলে পুরোটাই মনে থাকবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ,
ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। তা আমি যদি 5 মোলাল সেম ভাবে বলি 5 মোলাল গ্লুকোজ সলিউশন বলতে তুমি আমাকে কি বুঝাও বলো তো? তখন তুমি বলবা 5 মোল গ্লুকোজ প্রেজেন্ট ইন 1 কেজি সলভেন্ট। 1 কেজি সলভেন্ট। বলো স্যার কথা না বেজে বেজে আসছে স্যার। নাদিয়া, নাদিয়া সুলতানা, জি স্যার। আমার না কথা কি স্যার, বেজে বেজে কথা আসছে? তো শুনতে ঠিকই পাচ্ছ? না, সমস্যা হচ্ছে না স্যার। ঠিক আছে স্যার, নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, তোমার হয়তো নেট হচ্ছে, বুঝছো? হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে, আমার ঠিক আছে। এখন আমাকে আরাফাত, 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 আচ্ছা, সৈকত, স্যার সৈকত, আচ্ছা তুমি আমাকে বলো তো মোলারিটি কাকে বলে? আর মোলারিটি হচ্ছে স্যার গ্রাম পার সলিউশন পার লিটার সলভেন্ট। আমি বলছি মোল আর পার মানে কি বলছি? আর স্যার মানে আর বলছি মানে কি? হচ্ছে ওয়াটার স্যার। কেজি, কেজি হ্যাঁ। বলছি না? আর না স্যার, আর ওয়াটার স্যার। মোল। সৈকত তুমি তোমাকে আমাকে আবার প্রিভিয়াস লেকচার দেখাতে হবে। মোলারিটি আমি বলেছিলাম আর মানে অবশ্যই লিটারে আর মানে লিটারে প্রকাশ করতে হবে। জি স্যার। তাহলে কি বলছি? নাম্বার অফ মোল পার লিটার। পার লিটার সলিউশন। তাহলে মোল পার পার লিটার লিটার। সলিউশন। জি স্যার। আমাকে আরাফাত কি আসছো? আরাফাত নাই। আসিয়া, আসিয়া, জি স্যার। আসিয়া তুমি আমাকে বলো মোলালিটি কাকে বলে? নাম্বার অফ আসিয়া। মোল পার কেজি সলিউশন। আচ্ছা, এবার আরাফাত বলো। জি স্যার। বলো তো 1 মোলাল না 5 মোলাল গ্লুকোজ বলতে কি বুঝাও? মোলাল 5 5 গ্রাম গ্লুকোজ পার 100 গ্রাম, পার 100 পার না পার লিটার, পার সরি পার পার লিটার কেজি। পার কেজি সলভেন্ট। তাহলে 5 মোলাল গ্লুকোজ means 5 mole glucose present in 1 kg solvent. And Nadia? স্যার আমার একটা প্রশ্ন আছে। মোলারিটিতে পার লিটার সলিউশন বলি আর মোলালিটিতে পার কেজি সলভেন্ট বলি, মানে এটা কেন? একটাতে সলিউশন একটাতে সলভেন্ট। বলতেছি। খুব সুন্দর কোশ্চেন করছে, আমি বুঝতেছিলাম এই কোশ্চেনটা আমার কাছে আসবে। এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, আমার নিজেরও আছে। আমি তোমাকে পরবর্তীতে স্যারের সাথে কথা বলে অথবা আমি নিজে জেনে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেব। ঠিক আছে? আমি জানি কোশ্চেনটা আসবে। আমার এটা আসলে প্রিপারেশন নেওয়ার সময় বোঝা উচিত ছিল। আমি এটা করতে গেছিলাম, পরে আমি সময়ের সাথে উঠাতে পারিনি। কালকে এক রাতে করেছি তো, আমি এটা পরে তোমাদেরকে বুঝাইতে মানে বোঝানোর জন্য উচিত ছিল এটাকে প্রিপারেশন নেওয়া। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করে দেব এই জিনিসটা। কিন্তু মনে রাখো পার কেজি সলভেন্ট ওটা হলো পার লিটার সলিউশন। ঠিক আছে? ঠিক অসমোলাল অর অসমোলাল সলিউশন। তাহলে প্রথম বললাম পার্সেন্ট সিস্টেম, 2 নাম্বার বললাম মোলার অর মোলাল সিস্টেম, 3 নাম্বার বললাম অসমোলার বা অসমোলাল সিস্টেম। আসো, অসমোলারিটি, অসমোলালিটি সেম অ্যাজ মোলারিটি এবং মোলালিটি, জাস্ট osmol per liter and osmol per kg, same. It is the number of osmol of solute per liter of solution. It is the number of osmol of solute per kg solvent. আশা করি অসমোলারিটি এবং অসমোলালিটির মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না, একদম সেম অ্যাজ মোলারিটি এবং মোলালিটি। ঠিক আছে? লাস্ট নরমাল সিস্টেম। নরমাল সিস্টেম হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সাবস্টেন্স পার লিটার অফ সলিউশন। তাহলে এটা হবে ইকুইভ্যালেন্ট পার লিটার, ইকুইভ্যালেন্ট ওয়েট পার লিটার। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সাবস্টেন্স পার লিটার অফ সলিউশন। তোফায়েল, তোফায়েল, তোফায়েল নাই। ইক্কাত,
ফারহানা, ইফকাত জাহান ফারহানা। স্যার বলো তো তুমি ক্লাসিফিকেশনটা কয়টা ভাবে ভাগ করা হয়েছে? কি এই যে ইউনিটস অফ ও, মেজারমেন্ট 4টা অফ ভাগে। সলিউশন। 4টা বলো ভাগে। কি কি? পার্সেন্টেজ বাই ভলিউম, প্রথম হলো পার্সেন্ট সিস্টেম, দুই নাম্বার 2 নাম্বার মোলাল সিস্টেম আর মোলাল সিস্টেম। মোলাল সিস্টেম। স্যার আমার এভাবে মনে নেই, আমার প্রত্যেকটা মনে আছে, মোলারিটি, তারপরে মোলালিটি, অসমোলারিটি সিস্টেম, এভাবে মনে আছে প্রত্যেকটা সংজ্ঞা, এভাবে বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তুমি এটা মনে করে পারবা। 4টা সিস্টেম আছে, পার্সেন্ট সিস্টেম আছে, এটা আরেকজনের কাছ থেকে শিখতেছি। সজীব আহমেদ পলাশ, সজীব অ্যানসার দেয় না কেন? তোফাইল সজীবের কেউ অ্যানসার দেয় না কেন? প্রান্ত, জি স্যার বলেন। বলো তো টাইপগুলো বলো তো 4টা। একটা পার্সেন্টেজ অফ ভলিউম, পার্সেন্ট একটা হলো সিস্টেম, স্যার হ্যাঁ পার্সেন্টেজ সিস্টেম স্যার, একটা হলো নাম্বারটা? স্যার মোলারিটি। হ্যাঁ, মোলার সিস্টেম আর মোলাল সিস্টেম। হ্যাঁ, এরপরটা স্যার সাপ্লিমেন্টারি। অন্যান অসমোলার সিস্টেম আর অসমোলাল সিস্টেম। হ্যাঁ স্যার এগুলো বলতে পারবো স্যার। আর লাস্টটা হচ্ছে নরমাল সিস্টেম। আচ্ছা, Normal তুমি system, আমাকে normal. ইরফানা নাহিয়ান সুন্দর করে বলো তো। ইরফানা সুন্দর করে বলো জিনিসটা। জি স্যার। বলো তো। 4টা ভাগ আছে। প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ সিস্টেম, তারপরটা মোলার অথবা মোলাল অথবা মোলার, তারপরটা হচ্ছে নরমাল সিস্টেম, আর আরেকটা হচ্ছে অসমোলার সিস্টেম। অসমোলার আর অসমোলাল সিস্টেম। ভেরি গুড ইরফানা, খুব সুন্দরভাবে এটা বলছো। পান্না খান, জি স্যার। তুমি আমাকে আবার বলো, তাহলে অন্যরা সবাই এটা মাথায় নিতে পারবে। সিস্টেমগুলো বলো, 4টা সিস্টেম। সিস্টেম 4টা হলো পার্সেন্ট সিস্টেম, মোলাল और मोलर सिस्टम, osmolar and osmolar system and normal system. ভেরি গুড পান্না খান। আমাকে এবার বলবে তানিয়া আক্তার শাম্মী। জি স্যার। তানিয়া, তুমি আমাকে মোলারিটি এবং মোলালিটি দুইটা তুমি কিভাবে মনে রাখছো বলতে পারবা? মোলারিটি হচ্ছে মোল পার লিটার আর মোলালিটি হচ্ছে মোল পার কেজি। ভেরি গুড তানিয়া, খুব সুন্দরভাবে মনে রাখতে পারছো। ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো জিনিসটা। আশা করি লিখতে বা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। পরবর্তীতে ভাইবা জিজ্ঞেস করলে তোমরা অ্যান্সার করতে পারবে। এখন আমাদের শেষ টপিকটা আসতেছি, সেটা হচ্ছে আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলো সম্পর্কে জানতে হবে। এটা মোটামুটি জানলে আমাদের নরমাল সিস্টেম স্লাইড করে দিই। হয়েছে? জি স্যার। ওকে। আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন, এই জিনিসগুলা তোমরা অ্যাকচুয়ালি আগে থেকে জানো, খালি তোমাদের একটু মাথায় নিতে হবে জিনিসটা কি। আয়ন হচ্ছে এনি কাইন্ড অফ ইলেকট্রিক চার্জ, পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। bearing atom or group of atom is called ion. পজিটিভ হচ্ছে নেগেটিভ চার্জ যে কোনো জিনিসে একটা আয়ন হতে পারে। আয়নটা আবার দুই ভাগে ভাগ আছে, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়ন মিন্স নেগেটিভ, মানে এটার পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জের দিকে যায়, এটা একটা পজিটিভ চার্জ। একটা জিনিস মনে রাখবা, এ মিন্স নেগেটিভ, অ্যাবসেন্ট, এ মিন্স নেগেটিভ। এটা যদি মনে রাখো তাহলে তুমি জিনিসটা সহজে মনে রাখতে পারবা। যেমন আমি যদি বলি অ্যানিমিয়া, তাহলে এ ফার্স্টে বললাম, এমিয়া পরে বললাম, তাহলে হলো ব্লাড কম বা নেগেটিভ, এটা একটা নেগেটিভ ইস্যু। যে কোনো এ মানে নেগেটিভ ইস্যু। তাহলে আমি যদি বলি অ্যানায়ন, অ্যানায়ন মিন্স নেগেটিভ চার্জ, তাহলে এটা দিয়ে তুমি মনে রাখতে পারলা, সবসময় মনে থাকবে তোমার অ্যানায়ন্স মিন্স নেগেটিভ চার্জ, এটা সবসময় পজিটিভ চার্জের দিকে যেতে চায়। পজিটিভ চার্জ কি? এটা হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড জিনিসটা কি? আমি একটা ছবি দেখাই,
এই একটা ব্যাটারি, এটা হচ্ছে তোমার মনে করো যে যে কোনো একটা ব্যাটারি আমি এখানে রাখলাম। ব্যাটারির মধ্যে একটা অ্যানোড থাকে, এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এগুলোর নামকরণ হয়েছে অ্যানায়ন যার সাথে যায় সে হচ্ছে অ্যানোড, ক্যাটায়ন যার কাছে যায় সে হচ্ছে ক্যাথোড। তার মানে ক্যাথোড হচ্ছে নেগেটিভ, যেহেতু ক্যাটায়ন যার কাছে যায়, সরি ক্যাটায়ন যার কাছে যায় সে হচ্ছে ক্যাথোড, অ্যানায়ন যার কাছে যায় সে হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানায়নটাকে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো, সোডিয়ামটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মানে এটা হচ্ছে একটা ক্যাটায়ন, যেহেতু পজিটিভ তাহলে ক্যাটায়ন। ক্যাটায়ন যায় কার কাছে? ক্যাথোডের দিকে যাবে, নেগেটিভ চার্জের দিকে যাবে। অ্যানায়ন, ক্লোরাইডটা হচ্ছে একটা অ্যানায়ন, এটা যাবে কার কাছে? একটা পজিটিভ চার্জের দিকে যায়, যেমন অ্যানোড, অ্যানোডের কাছে যাবে। কখন যাবে? যখন আমি একটা কারেন্ট দিয়ে দিব। এই যে এখানে আমি যদি একটা কারেন্ট সাপ্লাই দেই তাহলে সোডিয়াম যাবে ক্যাথোডের দিকে, ক্লোরাইড যাবে অ্যানোডের দিকে। এটাই হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন। আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যানায়ন, অবশ্যই ফার্স্টে জিজ্ঞেস করবে এ মানে নেগেটিভ, তার মানে হচ্ছে এটা একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, যেটা কোথায় যায়? যেটা একটা পজিটিভ চার্জ ইলেকট্রনের দিকে যায়। পজিটিভ চার্জ ইলেকট্রনের নাম কি? অ্যানোড, অ্যানোডের দিকে যায়, সেটা হচ্ছে অ্যানায়ন। আমি এখানে লেখার মধ্যে এই যে কি বলে ক্যাটায়ন লিখে ফেলছি, অ্যানায়নের নিচে এটা ক্যাটায়ন লিখে ফেলছি ডেফিনেশনে, এটা অ্যানায়ন হবে। হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো একটা বুঝাই তোমাদের কিভাবে এটা হলো। একটা নিউট্রাল অ্যাটম, এর মধ্যে না আছে পজিটিভ চার্জ, এর পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান পরিমাণে আছে। নিচে যে পরিমাণে প্রোটন আছে ঠিক উপরে সেই পরিমাণে ইলেকট্রন আছে, আউটার শেলে সেই পরিমাণ ইলেকট্রন আছে। এখন আমি এখানে যদি আরো দুই একটা ইলেকট্রন ঢুকায় দেই, না তোমাকে আর কয়েকটা ইলেকট্রন দিলাম, তাহলে তার ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যাবে। এবং তোমরা জানো ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এটা পুরোটাই নেগেটিভ চার্জ হয়ে যায় এবং তখন এটার নাম হয়ে যায় অ্যানায়ন। আরো মনে করো আমার এখান থেকে কোনো কারণে দুইটা ইলেকট্রন সরে গেল, চলে গেল, কোনো কারণে ছিঁড়ে চলে গেল, তখন আমার ইলেকট্রন শর্ট হয়ে যাবে এবং ভিতরে প্রোটনের পরিমাণ বেশি হয়ে যাবে, তখন এটাকে আমি বলবো ক্যাটায়ন। দেখো অ্যানায়ন এবং ক্যাটায়ন, আমি একটু আগে যে কথা বলছি সেটাই। অ্যানায়ন হচ্ছে একটা নেগেটিভ চার্জ, কারণ এর মধ্যে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকে, ইলেকট্রনের পরিমাণ প্রোটনের তুলনায় বেশি থাকবে, প্রোটনের তুলনায় বেশি থাকবে। ক্যাটায়ন, ক্যাটায়নে দেখো আউটার শেলে ইলেকট্রনের চেয়ে প্রোটনের পরিমাণ বেশি আছে, তার মানে এই জন্য এটা পজিটিভলি চার্জ। এবার আসো ইলেকট্রোলাইট কি জিনিস। অনেক শুনবা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট সম্বন্ধে প্রচুর শুনবা এবং তোমাদের এটা সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করে এটা সম্পর্কে যে হোয়াট ইজ ইলেকট্রোলাইট। ইট ইজ আয়োনাইজড or ionizable constituents of the living cell, blood or other organic matter। যে কোন জিনিস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো হচ্ছে কমন। পরীক্ষায় একটা জিনিস আসে নেম সাম কমন ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো হচ্ছে কমন ইলেকট্রোলাইটস। তুলি আসো, তুলি তনিমা, জি স্যার। তুমি আমাকে বলতে পারবা অ্যানায়ন কি জিনিস? স্যার অ্যানায়ন হচ্ছে একটা নেগেটিভ চার্জ, একটা পার্টিকেল বা অ্যাটমের নেগেটিভ চার্জটাই হচ্ছে অ্যানায়ন। এটা কোথায় যায়, কার সাথে লাগে? এটা ক্যাটায়নের সাথে। ক্যাটায়নের সাথে। ক্যাটায়ন এটাকে বলতে নাম পজিটিভ চার্জেস, পজিটিভ চার্জ কি নামটা কি? স্যার পজিটিভ চার্জ হচ্ছে ক্যাটায়ন, অ্যানোডের কাছে যাবে। অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল। এটাকে সুন্দর করে চৌধুরী সিদ্ধাত বলো তো, সিদ্ধাতুল মুনতাহা। জি স্যার। এটাকে সুন্দর করে বলো তো স্যার অ্যানায়ন কাকে বলে? স্যার anion is a negative charged particle that moves towards anode. ভেরি গুড চৌধুরী সিদ্ধাতুল মুনতাহা, মুনতাহা ভেরি গুড। নিপা, স্যার তুমি ক্যাথোড কাকে বলে বা ক্যাটায়ন কাকে বলে? সরি, ক্যাটায়ন কাকে বলে? cation is the ions that positive charge move towards negative charge cathode.
নেগেটিভ চার্জ ক্যাথোড। ভেরি গুড সঞ্জিদা, নিপা। তাহলে আমরা ইলেকট্রোলাইটে পড়লাম, অ্যানায়ন ক্যাটায়ন সব পড়লাম। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? সরি, আমরা কি কি শিখলাম? ডিফাইন পার্টিকেল, মোল, অসমোল, ইকুইভ্যালেন্ট, সাথে এক্সাম্পল গুলো শিখলাম। What is osmotically active substance? Names have high osmotically active substance and low osmotically active substance. Shafi. Safi. Safi. Momo. Malavika Roy Momo. Yes, sir. বলো তো কিছু হাই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের নাম বলতে সমস্যা পারবা? হয়েছে, সরি স্যার। আচ্ছা সমস্যা নেই, সাফি বন্ধ করো তোমারটা, মালবিকার কথা বলতেছি। মালবিকা, হাই অ্যাক্টিভ হাই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কয়টা নাম বলতে পারবা? হাই অ্যাক্টিভ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ভেরি গুড, ভেরি গুড, আর ভেরি হচ্ছে গুড। লো অ্যাক্টিভ সাবস্টেন্স হচ্ছে স্যার ভুলে গেছি, বাট প্রোটিন। প্রোটিন, প্রোটিন, ভেরি গুড, বলে গেছো কিন্তু পারো, খুবই ভালো পারো। তাহলে সোডিয়াম, ক্লোরাইড, গ্লুকোজ এগুলো হচ্ছে হাই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, আর লো অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বললাম প্রোটিন। হোয়াট ইজ এসআই ইউনিট? ক্লাসিফাই এসআই ইউনিট উইথ এক্সাম্পল। Describe units of measurement of solution. Define ion, cation, anion and electrolyte. আমরা এই বায়োফিজিক্সের এই টপিকটা আশা করি দুইটা ক্লাস, আরেকটা ক্লাস সম্ভবত আরো দুইটা ক্লাস লাগবে এই বায়োফিজিক্স শেষ করতে, তারপর আমরা বায়োমলিকুলসে চলে যাব। আমাদের আরো কিছু ছোট ছোট টপিক আছে, আমরা এখন স্লোলি আগাচ্ছি কারণ তোমাদেরকে বোঝাতে সময় লাগতেছে। পরবর্তীতে আমরা অনেক ফাস্ট